কি হবার কথা ছিল আর কি হলো, এমনটা তো আপনি বলতেই পারেন। আবার চাইলে এটাকে ঘুরিয়েও বলতে পারেন, যা হবার কথা ছিল তাই হলো। বাংলাদেশ নেপাল ফুটবল ম্যাচ শেষে আপনার ভেতরে এই দুই অনুভূতি কাজ করার কথা, এবং শেষটায় গিয়ে তীব্রভাবে হতাশায় ডুবে যাওয়ার কথা। এক ম্যাচ, দুই ম্যাচ হতে পারে, ব্যতিক্রম হতে পারে, কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে গোল খাওয়াটাকে বাংলাদেশ তো প্রায় নিয়মে পরিণত করে ফেলেছে। এই ঢাকা স্টেডিয়ামে লাস্ট যে ম্যাচটা আমরা খেলেছিলাম হংকং চায়নার বিপক্ষে, যেইখানটাতে আমরা ইনজুরি সময়ে অবিশ্বাস্যভাবে ম্যাচে কামব্যাক করে ৩-৩ সমতায় ফিরেছিলাম, কিন্তু আরো অবিশ্বাস্যভাবে এরপরে শেষ সময়ে গোল খেয়ে গিয়ে ম্যাচটা হেরে গিয়েছিলাম। আজকেও তাই হলো। হ্যাঁ, আজকে নয় আমরা হারিনি, কিন্তু নেপালের বিপক্ষে জিততেও তো পারলাম না। ৫ বছর ধরে নেপালকে আমরা কোনো ম্যাচে হারাতে পারলাম না, এবং এই আজকের ম্যাচেও যে সেটা পারলাম না, তাতে করে ওই আফসোসটা আরো অনেক অনেক বেশি হবে বাংলাদেশ দলের জন্য, হামজা চৌধুরীর জন্য, এবং কয়েকদিন পরে এই যে ১৮ তারিখে ভারতের বিপক্ষে আমরা ম্যাচ খেলবো, সেই ম্যাচের প্রস্তুতিও কতটা হলো, ম্যাচের রেজাল্টের কথা বলুন কিংবা আমাদের ওই যে দুইটা ইনজুরি বলুন, সেই কারণে ম্যাচ শেষে বাংলাদেশের খুশি হওয়ার মতো কিছু তো খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না। না, এভাবে যদি বলি তাহলে হচ্ছে কি হামজা চৌধুরীর প্রতি অন্যায় করা হবে। এই ভদ্রলোক তিনি যেভাবে বাংলাদেশকে নিজের করে নিয়েছেন, বাংলাদেশকে নিজের দেশ, এটা তো বলতেই পারেন, বলেনও অনেকে। কিন্তু এই দেশের জার্সি গায়ে যখন তিনি খেলছেন, সেইটা যে তার কাছে কতটা মিন করছে, প্রতিটা ম্যাচে প্রতিটা মুহূর্তে তিনি সেটা বুঝিয়ে দিচ্ছেন। তিনি স্ট্রাইকার নন, তিনি ফরওয়ার্ড নন, একজন মিডফিল্ডার। তা সত্ত্বেও বাংলাদেশ ন্যাশনাল টিমের জার্সিতে এই ৫ নাম্বার ম্যাচে ৪টা গোল তার হয়ে গেল, এবং আজকের ম্যাচে তিনি যেই ২টা গোল করেছেন, স্পেশালি প্রথম যে গোলটা করেছেন বাইসাইকেল কিকে, সেইটার সমতুল্য কোনো গোল তো আমার বাংলাদেশের জার্সিতে কেউ করেছেন সেটাই মনে পড়ছে না। এই সাম্প্রতিক অতীত যদি আমরা ধরি, বাংলাদেশ জাতীয় টিমের জার্সিতে ওয়ান অফ দ্য ফাইনেস্ট এভার গোল হামজা চৌধুরীর ওই বাইসাইকেল কিক। আর এর পরপরই পেনাল্টিটা তিনি যেভাবে পানেনকা পেনাল্টি নিয়ে যেইভাবে তিনি গোল করলেন, এই ম্যাচে বাংলাদেশ জয়টা যতটা ডিজার্ভ করত, হামজা চৌধুরী তার চেয়ে অনেক বেশি ডিজার্ভ করতেন। আমরা হামজা চৌধুরীর সেই ডিজার্ভিং জয়টা এনে দিতে পারিনি। এইটাই আমার কাছে মনে হয় এই ম্যাচের সবচেয়ে আনফরচুনেট পার্ট। দেখুন, বাংলাদেশ এই ম্যাচে নেপালের বিপক্ষে খেলছে, যেই নেপালকে আমরা গত ৫ বছর ধরে হারাতে পারছি না, যেই নেপালকে আমরা একসময় বলে কয়ে হারাতাম। ঠিক আছে, এখন আমাদের ওয়ার্ল্ড ফুটবলে এই অবস্থানটা তলানিতে, ঠিক আছে, এই সাউথ এশিয়ান যে ফুটবল সেইখানটাতেও আমরা খুব একটা পেরে উঠছি না। এই সব কিছু হিসাব নিকাশ বদলে দেওয়ার সুযোগটা তো এই আজকের ম্যাচটাতে ছিল না। আজকের এই প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে আমরা আসলে জিতবো না কেন? কিন্তু শেষ পর্যন্ত গিয়ে যদি আপনি হিসাব করেন সেকেন্ড হাফের ওই প্রথম ৫টা মিনিটে যে হামজা ঝলক, এর বাইরে বাংলাদেশ এই ম্যাচে আর কতটা কি করতে পেরেছে? সে রেজাল্টে যদি চলে আসতো তাহলে এগুলো এত বেশি করে আলোচনা আসতো না। কিন্তু যখন রেজাল্টটাও আমরা পক্ষে পেলাম না, যখন আমরা আরো একবার শেষ সময় গোল খেয়ে ম্যাচটা জেতাটা আমাদের আর হলো না, তখন তো ওই প্রশ্নগুলো সামনে আসবে। তখন তো হাবিয়ার কাবরেরা কোচ হিসেবে কতটা যোগ্য সেই প্রশ্নগুলো সামনে আসতে বাধ্য। কিন্তু যত আলোচনাই আমরা করি, আমরা অনেক রকম অনেক কিছু বলতে পারবো, কিন্তু আমাদের স্মৃতিতে হামজা চৌধুরীর এই ম্যাচের এই ২টা গোল থাকবে, অনেক অনেক দিন ধরেই থাকবে, এবং ক্রিশ্চিয়ানো রোনালদো লিওনেল মেসিকে মনে করিয়ে দেওয়া গোলেই আসলে সেটা থাকবে। কিভাবে? ফার্স্ট হাফটাতে বাংলাদেশ পিছিয়ে ছিল ১-০ গোলে, এবং যেই গোলটা আমরা কনসিড করেছি সেইখানটাতেও আমাদের ডিফেন্সিভ অর্গানাইজেশনের দোষ ছিল। যেই বক্সের অত ভেতর থেকে কাটব্যাক করে ডি বক্সের বাইরে বল ঠেলে দিলেন, এবং এর মাঝখানে এতগুলো আমাদের ফুটবলার, কেউ সেই জিনিসটাকে আসলে ওই বলটাকে ইন্টারসেপ্ট ওই জায়গাটাতে করতে পারলেন না। এইটা একটা ব্যর্থতা, এবং মিডফিল্ড থেকে দৌড়ে এসে নেপালি ফুটবলের যে কুইক, সেইটা আসলে জালে জড়িয়ে যায়। আমাদের ওই ফার্স্ট হাফটা এত ১-০তে পিছিয়ে থাকলো, ওই জায়গাটাতে আমরা যে খুব আক্রমণ করতে পেরেছি, খুব যে গোছানো ফুটবল খেলতে পেরেছি তা না। খারাপ খেলিনি, কিন্তু খুব গোছানো সেটা না। রাইট সাইড থেকে শুধুমাত্র আমি দেখেছি যে ফাহিম, তিনি শুধুমাত্র একটুখানি পেনিট্রেট করছিলেন, সুযোগ পাচ্ছিলেন, তবে কোনোটাকে আসলে ওই চান্সগুলোকে গোলে কনভার্ট করতে পারেননি। সেকেন্ড হাফে হামজা তাই নিজের হাতেই দায়িত্বটা তুলে নিলেন, নিজের পায়ে দায়িত্বটা তুলে নিলেন, এভাবে বললে সেটা আরো বেশি সত্য হয়। স্পেশালি তার ওই প্রথম গোলটা, যখন বাম সাইড থেকে একটা ক্রস, সেটা নেপাল ক্লিয়ার করার চেষ্টা করলো, ডান সাইডে বক্সের বাইরে জামাল ভুঁইয়া বল পেলেন, এবং ফার্স্টে যে তিনি যেই
পাসটা দিলেন সেইটা একেবারে পারফেক্ট হয়তো হয়নি, কিন্তু তারপরে ওই যে বক্সে ঢেলেছিলেন, হামজা নিজের জায়গা করে নিয়ে বডিতে তার মার্কারকে আড়াল করে যে বাইসাইকেল কিকটা নিলেন, সেইটা আসলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে আপনার মনে করাবে। মানে বাইসাইকেল কিকে তো অনেকেই গোল দেন, কিন্তু যেহেতু রোনালদোর সেই গোলগুলো বেশি বিখ্যাত, জুভেন্টাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের যে গোলটা দিয়েছেন অবভিয়াসলি সেই মানের না। কিন্তু যদি আমরা আমাদের মান বিবেচনা করি, বাংলাদেশের ফুটবল মান বিবেচনা করি, একজন ফুটবলার এইরকম ওভারহেড কিকে ট্রাই করছেন সেটা বিবেচনা করি এবং পারফেক্ট এক্সিকিউশনে গোলটা দিয়ে দিলেন সেটা বিবেচনা করলে কেন আমরা আসলে ওই জায়গাটাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো আসলে বলবো না এখানটাতে। আর একটু পরে বাংলাদেশ পেনাল্টি, সেকেন্ড হাফের একদম শুরুতে, ফার্স্ট হাফে আমরা যে পিছিয়েছিলাম, সেকেন্ড হাফের শুরুতেই ফার্স্ট মিনিটে এই জিনিসটা হলো এবং উইদিন 5 মিনিটসে আমরা পেনাল্টিটা পেয়ে গেলাম। রাকিবকে ফাউল করার অপরাধে ওইখানটাতে নেপালের ফুটবলার ডিফেন্ডার, আমরা পেনাল্টিটা পেয়েছি এবং পেনাল্টিটা নিতে আসলেন হামজা চৌধুরী। নিতে এসে মনে করালেন আন্তোনিন পানেনকাকে। ভদ্রলোক বিশ্ব ফুটবল ইতিহাসে যে বিরাট কিছু তা না, সর্বকালের সেরা যদি আপনি স্ট্রাইকারেরও তালিকা করেন, সর্বকালের সেরা 10 জন, 20 জন, 30 জন, 50 জনের মধ্যেও তিনি আসবেন না, হয়তো বা 100 জনের মধ্যেও আসবেন না। কিন্তু ওই যে 1976 সালে ইউরোর ফাইনালে চেক রিপাবলিকের এই ফরওয়ার্ড ওয়েস্ট জার্মানির বিপক্ষে খেলাটা যখন টাই ব্রেকারে চলে যায়, লাস্ট শটটাতে তিনি যেভাবে গোলকিপার ঝাঁপ দিয়ে পড়ার পর একেবারে বলের নিচে পাটা দিয়ে আলতো টোকায় স্ট্রেইট হচ্ছে গিয়ে সোজা বল জালে পাঠিয়ে দিয়েছিলেন, তারপরে এটার নাম হয়ে গিয়েছে পানেনকা পেনাল্টি। যারাই এরকম গোল করেন তাদের ক্ষেত্রে এটা বারবার ফেরত আসে। মেসিও এরকম গোল করেছেন, সেই জন্য মেসির কথা বলছি, রোনালদোর কথা যেটা বলছি, কিন্তু ওইটা আসলে পানেনকারই, ওইটা তারই ট্রেডমার্ক। পানেনকা শটেই এইখানটাতে এইরকম প্রেশার মোমেন্টে আমাদের হামজা চৌধুরী গোল করে বাংলাদেশকে কিন্তু লিড এনে দেন। ফার্স্ট হাফে আমরা পিছিয়ে ছিলাম, সেকেন্ড হাফের প্রথম 5 মিনিটে 2-1 গোলে এগিয়ে গিয়েছিলাম। তারপরের বাকি সময়টাতে আমরা যে খুব থ্রেট করতে পেরেছি সেটা হয়তো না। সমেত এই সেকেন্ড হাফে নেমেছিলেন এবং আমার ওই জায়গাটা খুব মনে পড়ে, তার ওই যে টার্নটা, মিডফিল্ড থেকে যে একটা টার্ন নিয়ে পুরো স্পেস ওপেন করে দিয়েছিলেন, যেই পাসটা রাইট সাইডে দিয়েছিলেন সেইটা যদি আবার তার কাছে আসতো, তিনিও তার রানটা অব্যাহত রেখেছিলেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের হয়তো বা এখানে ব্যবধানটা বাড়ানোর সুযোগটা থাকতো। এবং ব্যবধান বাড়ানোটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটার একটা সতর্কবার্তা কিন্তু আমরা পেয়েছিলাম, একটা না বেশ কিছু পেয়েছিলাম। ওই যে রাইট সাইড থেকে একটা মিস কিকে প্রায় গোল কিন্তু আমরা খেয়ে গিয়েছিলাম, আমাদের বারে লেগে সেটা প্রতিহত হয়। আমাদের গোলকিপার মিতুল মার্মার অবস্থান, তার পজিশনিং এবং তার দক্ষতা নিয়ে প্রশ্ন জায়গাটা উঠতে বাধ্য। ইনফ্যাক্ট ইনজুরি টাইমে যখন আমরা গোলটা খেলাম তার আগেও কিন্তু নেপাল আমাদের ডিফেন্সটা ওপেন করে ফেলেছিল, 1-1-এ সেই জায়গাটাতে গোল করতে পারেনি, ডিফেন্ডারের দিক থেকে চলে এসেছেন সেই কারণে। কিন্তু তাতে যেই কর্নারটা পেল নেপাল, সেই কর্নার থেকে নিয়ার পোস্টে, ফার্স্ট পোস্টে যে একটা ফ্লিক করে গোল হয়ে গেল এবং বাংলাদেশ কিন্তু আরো একবার শেষ সময় গোল খেয়ে আমরা হতাশায় আসলে ডুবে গেলাম। আরো বড় হতাশা সম্ভবত জায়ান আহমেদ ইনজুরির কারণে বেরিয়ে যেতে হয়েছে তার, ইভেন হামজা চৌধুরীকে ইনজুরির কারণে বেরিয়ে যেতে হয়েছে এবং তার হাঁটুর ওই জায়গাটাতে আমরা দেখেছি যে আইস ব্যাগ লাগিয়ে তিনি ম্যাচ শেষেও দেখছিলাম যে তিনি হাঁটছিলেন, তার ফ্রাস্ট্রেশনটা বোঝা যাচ্ছিল। আমরা জানি না যে এখন 18 তারিখে ভারতের বিপক্ষে ম্যাচে আসলে হামজা চৌধুরীকে পাবো কি পাবো না, ওইটা বাংলাদেশের জন্য একটা বড় দুশ্চিন্তা এবং আমরা যে ম্যাচ ক্লোজ ডাউন করতে পারি না, শেষ সময় যে আমরা গোল খাই, ওই দুশ্চিন্তাটা, চিরকালীন দুশ্চিন্তাটা আরো একবার থেকে যাচ্ছে। অনেক হতাশার জায়গা ডেফিনেটলি রয়েছে, কিন্তু আমার কাছে আসলে সত্যি সত্যি অনেক বছর পরে যখন আমরা এই ম্যাচটার দিকে ফিরে তাকাবো, এই ম্যাচটার যখন আমরা গল্প করব, লাস্ট মোমেন্টে বাংলাদেশ গোল খেয়েছে সেই গল্প করতে গেলে তো অনেক অনেক ম্যাচের গল্প করতে হবে, কিন্তু এই ম্যাচটাতে হামজা চৌধুরী তার ওই ওভারহেড কিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো যে গোলটা দিয়েছিলেন, এই ম্যাচে হামজা চৌধুরী পানেনকা পেনাল্টিতে লিওনেল মেসির মতো, মেসিও এরকম করেছেন সেজন্য বলছি, যেই গোলটা আসলে দিয়েছেন, এই জোড়া গোলের কথা আমাদের মনে রাখতে হবে। আমরা আসলে এই ম্যাচে হামজা চৌধুরী যে ডিজার্ভিং উইনার হওয়ার যে তার কথা ছিল, সেইটা পুরো টিম মিলেই তাকে ফেল করেছে, সেই জিনিসটা আমরা আসলে করতে পারিনি, ওই হতাশার জায়গাটা আমাদের থাকছেই। কোথায় আমাদের হিসাবটা হওয়ার কথা ছিল যে নেপালকে 5 বছর পর আমরা হারালাম, হামজা চৌধুরীর এরকম অলৌকিক 2টা গোলে আমরা হারালাম, পুরো টিম আত্মবিশ্বাসে টকবক করে ফুটবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে। হ্যাঁ, আমরা এশিয়ান কাপ আর খেলতে পারবো না, ওই সম্ভাবনা বাংলাদেশের শেষ, কিন্তু ভারতের বিপক্ষে ঘরের মাটিতে এই ম্যাচ বাংলাদেশ জিতলে সেইটা বাংলাদেশ ফুটবলের নবজাগরণে আরো একটা অক্সিজেনের ভূমিকা পালন করবে এবং তার আগে এই কনফিডেন্সের অক্সিজেনটা খুব প্রয়োজন ছিল নেপালের বিপক্ষে জয়ে, সেইটা আসলে আমরা পারলাম না আমাদের সেই শেষ সময়ে গোল খাবার যে দুর্বলতা, সেই দুর্বলতা ঢেকে দিতে না পারার কারণে। এখন প্রথমত আমাদের প্রার্থনা করতে হবে ভারতের বিপক্ষে ম্যাচটাতে যেন হামজা চৌধুরী খেলেন, অবশ্যই যেন খেলতে পারেন, এই ইনজুরিটা যেন অত
মারাত্মক না হয়, সেই ক্ষেত্রেই কেবলমাত্র আমরা ভারতের বিপক্ষে ম্যাচে ভালো কিছুর প্রত্যাশা করতে পারবো। আবারও হামজা চৌধুরীর ম্যাজিকের প্রত্যাশা করতে পারবো এবং আমরা আশা করব ওই 18 তারিখে ভারতের বিপক্ষে ম্যাচে হামজার ম্যাজিকে বাংলাদেশ জিতবে। ওই আশাবাদ ছাড়া আমাদের এই মুহূর্তে আর কি বা করার আছে বলুন দেখি।